ধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। স্লোগানে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস। সর্বোচ্চ সাজা নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি। বিক্ষুব্ধদের মাগুরার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ। মাগুরা শহরে এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে বাকি 63 জেলায় দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা ধর্ষকের ফাঁসি চাই, আমরা ধর্ষকের প্রকাশ্যে শাস্তি চাই। যদি শাস্তি থাকতো তাদের মনে একটা ভয় থাকতো। এই নির্যাতনের স্ট্রাকচার একজন নির্যাতককে সাহস দেয়, কেননা তারা জানে যে তার কোনো শাস্তি হবে না। মাগুরায় ধর্ষণে জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। 6 মাসে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। শিশুটির সব ছবি সামাজিক মাধ্যম থেকে সরানোর আদেশ। রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাদারীপুরে 3 ভাইকে খুন করেও ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ। পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়িও। 49 জনকে আসামি করে মামলা, গ্রেফতার 3। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দাবি। ময়লা দুর্গন্ধ পানিতে অত্র এলাকা সয়লাভ। একটা মা ডেলিভারির অবস্থা থাকে, তাদেরকে নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের এই উত্তরখান দক্ষিণবাসীর ভোগান্তির কোনো শেষ নেই। বঞ্চনার বৃত্তে বন্দী ঢাকা উত্তর সিটি 9-18 ওয়ার্ড। নতুন 18 ওয়ার্ড 9 বছর নিশ্চিত হয়নি নাগরিক সেবা। আরও 5 বছর সময় চাইলেন প্রধান নির্বাহী। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রেষ্ঠত্বের লড়াই। মরুর বুকে ভারত নিউজিল্যান্ড মহারণ আজ। ফেভারিটের তকমা ভুলে সেরাটা দিতে চান গেল। দ্বিতীয় শিরোপায় চোখ সানক্ল্যানের। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এসব কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। একই সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। শিশু ধর্ষণ, নারী নির্যাতন সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এগুলো দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্রের অংশ। এই সমস্ত অপরাধীদেরকে, ধর্ষকদেরকে যথাসময়ে যথোপযুক্ত বিচারের মুখোমুখি করা প্রয়োজন। ধর্ষকদের সাথে সাথে ঘটনা ঘটার সাথে সাথে প্রাথমিক প্রমাণ পেলেই আমরা ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে চাই। একই দাবিতে ভিসি চত্বরে মানববন্ধন করেছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল করেছেন হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরাও। একের পর এক ঘটনায় ক্যাম্পাস এমনকি বাসাতেও নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানান নারী শিক্ষার্থীরা। যে নির্মম লেভেলে ধর্ষণ হচ্ছে, শিশুরাও পর্যন্ত ছাড় পাচ্ছে না। এমন তো অবস্থায় সরকার কোনো দৃষ্টান্তমূলক স্টেপ নেয়নি। আমরা সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে করে আর কেউ ধর্ষণের মতো ঘৃণ্য কাজের সাহস না পায়। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। নির্যাতক মনোবৃত্তি আপনারা মাইক্রো লেভেলে গৃহে সমাজে টিকিয়ে রাখছেন, এবং কিভাবে টিকিয়ে রাখা হয় তার বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান, তাহলে আসলে আপনি অন্যকেও চ্যালেঞ্জ করতে পারবেন না। যেই বাংলাদেশে কোনো শিশু, কোনো নারী, এমনকি কোনো পুরুষ কিংবা কোনো ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হবে না। যদি হয়, সাথে সাথে তার বিচার হবে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণ করতে হবে। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ঢাকার বাইরেও প্রতিবাদে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন বিক্ষুব্ধরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। এদিকে মাগুরার চিফ জুডিশিয়াল আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ধর্ষণে জড়িতদের বিচারে 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। ধর্ষণ নিপীড়নের ঘটনায় উত্তাল দেশ। রোববার সকালে মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণের সামনে শেষ হয়। এ সময় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। ধর্ষণে জড়িতদের বিচারে 3 দিনের আলটিমেটাম দেন তারা। ঘোষণা দেন ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ কর্মসূচির। বিগত বছর পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষণের উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। মাগুরা শহরে এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে বাকি 63 জেলায় দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা দর্শকের ফাঁসি ছাড়া কোনো অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। যদি এদের বিচার না করা হয় আমরা নিজেদের হাতে আইন তুলে নেওয়ার প্রয়োজনে তবুও ধর্ষণের বিচার আমরা ইনশাল্লাহ করে ছাড়বো। শুধু মাগুরা নয়, জেলায় জেলায় স্লোগানে স্লোগানে জানানো হয় প্রতিবাদ। রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দাবি করেন বিক্ষোভকারীরা। একটি ছোট শিশু বাচ্চাও নিরাপদ নয়। আমরা কি এমন রাষ্ট্রে চেয়েছিলাম? সরকার পরিবর্তন হচ্ছে, বিভিন্ন আমল আসছে, কিন্তু নারীরা সে একইভাবে বঞ্চিত হচ্ছে। এতগুলো ঘটার পরেও কেন প্রশাসনের টনক নড়ছে না? কেন তারা এখনো নিশ্চুপ? আমরা এর জবাব চাই। শুধু মিছিল, সভা কিংবা মানববন্ধনে সীমাবদ্ধ ছিল না কর্মসূচি। অবরোধ করা হয় বেশ কয়েকটি মহাসড়কও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহকর্মী মাসুদুর রহমান এবং মাগুরায় আছেন লোটাস রহমান সোহাগ। সরাসরি প্রথমে যাচ্ছি মাসুদের কাছে। এই মুহূর্তে আছি রাজু ভাস্কর্যে। আজকে সকাল থেকে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রত্যেকটি ডিপার্টমেন্টই তাদের পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন অবস্থান কর্মসূচির মাধ্যমে এই যে ধর্ষণ হয়েছে মাগুরায় এর প্রতিবাদে বিক্ষোভ তারা জানিয়ে যাচ্ছে এবং তারা কাল পরীক্ষা কোনোটিতে অংশগ্রহণ করবে না এবং এরই পরিপ্রেক্ষিতে তারা এই আন্দোলন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু আজকে মাঠে নেমেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারেও তারা আজকে অপরাজয়ের পাদদেশে একটি বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ তারা করেছে এবং সেখান থেকে তারা যেটি দাবি জানাচ্ছে, এখানে যারা আছে সবার কি একটি দাবি যে যারা ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে, সম্প্রতি সময়ে যে কয়টি ঘটনায় ঘটেছে, প্রত্যেকটি ধর্ষকদেরকে দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করার যে দাবি সেটি তারা করেছে। তারা আর অতীতের মতো আগে যেই অবস্থা ছিল, 15 বছর ধরে যেই ফেসিবাদী কায়েম ছিল, সেই ফেসিবাদী সময়ে ধর্ষকরা গ্রেপ্তার হলেও তাদের বিচার হতো না। এই নতুন বাংলাদেশে তারা সেটি চায় না। তারা চায় এবার অন্তত পক্ষে ধর্ষকদের বিচার হবে এবং দ্রুততম সময়ে। কিছুক্ষণ আগে বুয়েটের পক্ষ থেকেও একটি মানববন্ধন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থী তারা যেটি বলেছে যে ট্রাইব্যুনাল করে ধর্ষকদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করার জন্য তারা দাবি জানিয়েছে। তারা বলেছে সেই ট্রাইব্যুনালটি দ্রুততম সময়ে গঠন করে মাগুরার যে ধর্ষণ হয়েছে শিশুটি, সেটি যাতে প্রথম ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের কার্যক্রম শেষ করে জনগণ এবং দেশবাসীর কাছে একটা মেসেজ পৌঁছে দিতে পারে যে ধর্ষণ করলে দ্রুততম সময়ে বিচার হয় এবং সেটির জন্যই তারা দাবি জানাচ্ছে। এবং আজকে দিনভর নানা ধরনের কর্মসূচি আছে। বিকেলে আমরা আরেকটি লাঠি মিছিল কর্মসূচি এই রাজু ভাস্কর্য থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ছিল আসলে আমার কাছে রাজু ভাস্কর্য থেকে সবশেষ তথ্য। মাগুরায় যে 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ সে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে কিন্তু পুরো মাগুরা জেলা উত্তাল হয়ে ঘুরেছে। আমি আজকে দেখেছি গতকাল থেকে এবং আজকে সকাল থেকে কিন্তু মাগুরা জেলা শহর সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ করা হচ্ছে এবং সকাল থেকে আমাদের মাগুরার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তাদের যে ধর্ষক, যে অভিযুক্ত, তাদের দ্রুত বিচারের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং সকাল থেকে তারা বলছে যে এই যে
ধর্ষক যারা আটক হয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করা, যারা গ্রেপ্তার হয়েছে তাদের দ্রুত বিচার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করতে হবে, সেই আশ্বাসে কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছে। এবং আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে শুধু এখানে না, আমি সকালে যখন মাগুরাতে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু এখানে বিক্ষোভ করা হয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যে উচ্চ আদালত থেকে যে নির্দেশ দিয়েছে 6 মাসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে, তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছে আরো দ্রুত তারা যেন এই বিচার কার্যক্রম তারা যেন শেষ করে, সেই দাবিতে কিন্তু তারা এই আদালতের সামনে অবস্থান নিয়েছে। আর যে ধর্ষণের ঘটনায় আমরা যেটা আমরা জানি, যেটা বলেছিলাম আগেও, যে গতকাল পর্যন্ত যে 4 জনের নামে মামলা হয়েছিল, নির্যাতিতার মা যে মামলা করেছিল বাদী হয়ে, সেই ঘটনায় 4 জন যে গ্রেপ্তার হয়েছিল সেই 4 জনকে গতকাল আদালতে পাঠানো হয়েছিল এবং আজকে জেলা পুলিশের সদর থানা পুলিশ কিন্তু তাদের রিমান্ড আবেদন করেছে 7 দিনের, কিন্তু আসামি এখন পর্যন্ত আদালতে আনা হয়নি। আদালতে এখনো রিমান্ড আবেদন শুনানি হয়নি, তা হয়তোবা দ্রুত বিকালে আজকের মধ্যে হয়তো রিমান্ড শুনানি হবে এবং এই তাদের হয়তো রিমান্ড দিবে বিচারক। তো এখানে যারা অবস্থান করছে, শুধু এখানে না, মাগুরা যারা আছে তারা বলছে যে এই যে ধর্ষক যারা গ্রেপ্তার হয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ করে সর্বোচ্চ শাস্তি তারা নিশ্চিত করার দাবি জানিয়েছে। তো এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভের খবর জানতে এতক্ষণ ছিলাম মাগুরা ও এর আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগের সব মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন আদালত। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগীর পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের প্যানেল কাজ করেছে বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্টেটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে, পার্টিকুলারলি যাতে করে বাচ্চাগুলো যেন কোথাও হিন্ডার্ড না হয়। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে সকালে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে যান তিনি। শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন। পরে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন উপদেষ্টা। এ সময় সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শিশুটিকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয় সিএমএইচে। দীর্ঘদিন সরকার প্রধান ও বিরোধী দলীয় নেতার দায়িত্বে নারীরা থাকলেও দেশে নারী অধিকার উপেক্ষিত বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সকালে রাজধানীতে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নারীর অবস্থান নিয়ে গোলটেবিল বৈঠকে মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান ছাড়া নারীদের রাজনীতিতে আসতে গেলে বাধার মুখে পড়তে হয়। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ক্রমান্বয়ে সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরেন। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ওয়েজ গ্যাপ এন্ড দ্য ওয়ে উই মেক স্পেস। In our political history, we had women prime minister for so many years and women opposition for so many years. We had so many ministers who were female in the parliament, but even so, then the rights of the women were never addressed properly. Problem in Bangladesh is 50 reserved seats. It is a bar because it gives your party some sort of, let her go for reserve seat. We don't need to give her nomination. প্রস্তাব করেছি at least 50 direct election, কারণ এই টোকেনিজম আর এটা করার বদলে ডাইরেক্ট ইলেকশন। তো ডাইরেক্ট ইলেকশনে আমরা যেটা at least 50 বলেছি,
যেখানে 100-এর প্রস্তাব আছে মানে রিফর্ম কমিশনের দিক থেকেই। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সিটি মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি সহ এক গোয়েন্দা কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এদিন গুমের অভিযোগে জমা দিয়েছেন সাবেক এক রাষ্ট্রদূত। রিলেটেড যে ঘটনা জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2 জন আসামি এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে একদিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছেন। এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় আরও 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মারুফুজ্জামান। শেখ হাসিনা সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা ও ভারত বিরোধিতার কারণে 14 মাস তাকে আয়নাঘরে রাখা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন। 4 ডিসেম্বর আমি যখন যাচ্ছিলাম এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে আমার মেয়েকে আনার জন্য, সেখান থেকে আমাকে ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স মিলে যেটা কুখ্যাত আয়নাঘর কিংবা যেটা বলেন টিএফআই, তাদের লোক আমাকে অস্ত্রের মুখে তা টেনে নিয়ে যায়। গুমের সঙ্গে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি করেন সাবেক এই কূটনীতিক। আমি দায় করতে উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে ড্যাব সংশোধনের উদ্যোগ রাজুকের। এলাকা ভেদে বাড়বে ভবন উচ্চতার সীমা ও ফ্ল্যাটের সংখ্যা। রাজধানীতে ঝুঁকি বাড়ার শঙ্কা। মাদারীপুরে 3 ভাইকে কুপিয়ে হত্যার পর বসতঘরও পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। হত্যার ঘটনায় 49 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে। পলাতক আছেন মূল অভিযুক্ত ব্যক্তি। বালু ব্যবসার দ্বন্দ্বে 3 ভাইকে কুপিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন, স্বজন হারানোর পাশাপাশি এখন আশ্রয়হীন 3টি পরিবার। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সঙ্গে ডেজার ব্যবসা নিয়ে বিরোধ চলছিল একই এলাকার শাহজাহান খানের। এরই জেরে শনিবার সকালে হঠাৎ সাইফুলের উপর হামলা চালান শাহজাহান খান ও তার লোকজন। প্রাণে বাঁচতে সাইফুল পাশের একটি মসজিদে প্রবেশ করেন। তাকে রক্ষায় বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থলেই সাইফুল ও তার বড় ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করে। আহতদের মধ্যে 3 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ সর্দার। ওই ডেরেজারের ব্যবসা নিয়ে, বালুর ব্যবসাটা নিয়ে ঝামেলা দেখছি, মারামারি বাজছে। ঠিক আছে, আমার বাচ্চা নিয়ে আমি পলাই গেছি গা, বাড়ি ধুয়া ওই যে অন্যখানে গেছি গা। সব ঘর দুয়ার সব পুড়িয়া ফেলাইছে, আমাদের ঘরটা পুড়িয়া ফেলাইছে। এগো আইনের শাসনে আইনের বিচারে যা হয় তাই। এরা এই দেশের ক্ষতিকার না, দেশের লোক মারা, দেশের বাড়িঘর পোড়া, এই জন্য এখন বাচ্চা কাচ্চা কোথায় থাকবো। মসজিদে ঢুকছে, মসজিদ খুবই হত্যা করা হয়েছে। এরকম ঘটনা আর ঘটনা না ঘটে। এই ঘটনায় রোববার সকালে সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর মডেল থানায় 49 জনের নামে মামলা করেছেন। 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার বিষয়ে আমরা অভিযান চালিয়ে প্রাথমিকভাবেই ঘটনাস্থল থেকে 3 জনকে আসামি করতে সক্ষম হই। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। বিষয়ে পুলিশের কার্যক্রম তৎপর আছে। সাইফুলের বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আছেন মূল অভিযুক্ত শাহজাহান। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে কুয়েত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা। বৈঠককালে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের ওপর জোর দিয়ে কূটনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং গুরুত্বপূর্ণ খাতে বৃহত্তর সহযোগিতা করার আহ্বান জানান।
নাগরিক সেবা বাড়াতে প্রায় 9 বছর আগে 114 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নতুন 18টি ওয়ার্ড গঠন করে উত্তর সিটি কর্পোরেশন। সিটিতে অন্তর্ভুক্ত হলেও নাগরিক সুবিধা একেবারেই মেলে না এসব এলাকার বাসিন্দাদের। সিটি কর্পোরেশন বলছে পূর্ণাঙ্গ সুবিধা পেতে অপেক্ষা করতে হবে অন্তত আরও 5 বছর। অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা বন্ধ না হলে এমন বাস্তবতা থেকে মুক্তি মিলবে না বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত আল আমিন তুষারের রিপোর্টে। রাজধানীর বিমানবন্দর সড়ক, একদিকে উত্তরের মতো বেশ পরিকল্পিত আবাসিক এলাকা, আর উল্টো দিকটার বাসিন্দাদের জোটে না প্রয়োজনীয় নাগরিক সুবিধার সিকিভাগটাও। কাগজে কলমে সিটি কর্পোরেশনের বাসিন্দা হলেও প্রতিটি সড়কে নিত্যদিনের ভোগান্তি। পড়ে থাকা কাজের কারণে বাড়ছে মশার উপদ্রব, আর সঙ্গে ইউটিলিটি সেবা না পেয়েও বছরের পর বছর বিল দিয়ে যাবার তীব্র আক্ষেপ। হলিডে ট্যাক্স ঠিকই পুরোপুরি নিচ্ছে, কোনো কম ছাড় দিচ্ছে না সরকার। আমাদের উত্তরখান দক্ষিণখানবাসীর ভোগান্তি কোনো শেষ নেই। এলাকায় আইসা আজকে আমরা প্রয়োজন মতন ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। 15,000 টাকা দিতে গ্যাস বিল, কিন্তু গ্যাস নাই। পরিকল্পিত আধুনিক নগরের স্বপ্ন দেখিয়ে 2016 সালের মে মাসে সাঁতারকুল, বেড়াইদ, ডুমনি, মধ্যবাড্ডা, হরিরামপুর, উত্তরখান এবং দক্ষিণখান ইউনিয়ন ভেঙে নতুন করে উত্তর সিটিতে যুক্ত করা হয় 18টি নতুন ওয়ার্ড। প্রায় 9 বছরেও উন্নয়নের ছোঁয়া যেমন লাগেনি বেশিরভাগ এলাকায়, তেমনি কাজের মন্থরতা ও মান নিয়েও ক্ষোভের শেষ নেই বাসিন্দাদের। যতদিন যাবৎ ইউনিয়ন বিলুপ্ত হয়েছে, এরপরে আর এইখানে 10টা পয়সারও কাজও হয় নাই। কিছু কাজ হয়েছে, মাঝখানে আবার বন্ধ হয়ে গেছে। একটা মা ডেলিভারির অবস্থা থাকে, তাদেরকে নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ময়লা দুর্গন্ধ পানিতে অত্র এলাকায় সয়লাভ। ডিএনসিসি বলছে এসব এলাকায় প্রায় 1847 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে কেবল সড়কের ভূমি অধিগ্রহণেই। বর্তমান অবস্থা অকপটে স্বীকার করে প্রকল্প বাস্তবায়নে আরও অন্তত 5 বছর অপেক্ষার অনুরোধ উত্তর সিটির প্রধান নির্বাহীর। আমরা জানি যে তাদের আমরা পর্যাপ্ত নাগরিক সুবিধা এখনো নিশ্চিত করতে পারি নাই। পার্মানেন্টলি তার সমস্যাটা দূর করতে হলে আমার এই প্রজেক্টটা শেষ করতে হবে। আমরা চাচ্ছি যে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে তাদের এই সমস্যাগুলো সমাধান হবে। পরিকল্পিত ক্রমবর্ধমান শহরায়নের কথা মাথায় রেখে সমন্বয়হীন উন্নয়ন না করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুর্ভাগ্য আমাদের দেশের ঢাকার আশেপাশের পেরিফেরিতে যে উন্নয়নগুলি হচ্ছে পরিকল্পিত না, এবং এটা একটা ক্যান্সারাস ডেভেলপমেন্ট হচ্ছে। এইভাবে যদি শহর এবং নগরায়ন বাড়তে থাকে অপরিকল্পিতভাবে, ডাউন দ্য লাইন পুরো বাংলাদেশ কিন্তু একটা জঞ্জালের রাষ্ট্র হবে। 2020 সালে নতুন যুক্ত হওয়া এই 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজের জন্য প্রায় 4025 কোটি টাকার অনুমোদন দেয় একনেক। সেই হিসেবে এখানকার কাজের মান এবং গতি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি এই বিপুল পরিমাণ অর্থ আসলে কোথায় গেল তা নিয়েও প্রশ্ন এলাকাবাসীর। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে আবারও ড্যাব সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজুক। বাড়তে পারে এলাকা ভিত্তিক ভবনের আয়তন ও উচ্চতাও। আগামী 10 মার্চ উপদেষ্টা পরিদর্শনের বৈঠকে অনুমোদনের কথা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই উদ্যোগ লাভবান করবে আবাসন ব্যবসায়ীদের, ঝুঁকিতে পড়বে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন। MS আরেফিনের রিপোর্ট। অপরিকল্পিত নগরায়নে ঢাকা এখন দুর্ভোগের নগরী। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 2022 থেকে 2035 সময়ের জন্য প্রণয়ন করেছে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব। তবে শুরু থেকেই এ নিয়ে বিভিন্ন পক্ষের আপত্তিতে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এই বিরোধিতা বাসযোগ্য ঢাকা নির্মাণে অন্তরায় বলে অভিমত নগরবাসীর। বাতাস আসবে, পরিবেশ চেঞ্জ হবে, এগুলো অনেক বাচ্চা কাচ্চা তো অসুখ বিসুখ এভাবেই হচ্ছে। ইনডোরে হোক অথবা তার ছাদে হোক, যদি বাচ্চাদের খেলার জায়গা থাকে সেটা অবশ্যই ভালো হয়। নতুন পরিকল্পনায় যত্রতত্র বহুতল ভবন নির্মাণ করা যাবে না, বরং এলাকা ভিত্তিক ফার বা ফ্লোর এরিয়া রেশিও ঠিক করে দিয়েছে রাজুক। যে এলাকায় ফার যত বেশি, ভবনের উচ্চতাও তত বেশি। তবে আবাসন ব্যবসায়ীদের তোপের মুখে ড্যাব সংশোধনে উদ্যোগ নিচ্ছে সরকারি সংস্থাটি। বাড়িয়ে দেওয়া হচ্ছে ফারের মান ও ফ্ল্যাটের সংখ্যা। আবাসন ব্যবসায়ীদের দাবি, অপর্যাপ্ত নাগরিক সুবিধার দোহাই দিয়ে অনেক এলাকায় ভবনের আয়তন ও উচ্চতা কম দেওয়াটা অযৌক্তিক। বিধিমালা দিয়ে ফ্ল্যাটের সংখ্যা কমানো হলে আবাসন সংকটে পড়বে ঢাকা। আগে যেখানে 10 কাঠা জায়গা 25 ফিট রাস্তার পাশে 36টি ফ্ল্যাট তৈরি করা যাইতো, এখন সেখানে করা যায় 20টা। রাজুক বলছে যানজট, পরিবেশ ও আবাসন সমস্যাকে প্রাধান্য দিয়েই করা হচ্ছে নতুন সংশোধনী। উপদেষ্টা পরিষদের যদি
পুরা বিস্তারিত তথ্যসমূহ উপস্থাপন করা হবে। সেখানেতে যদি কোনো সাজেশন আসে বা কোনো অ্যাডিশন, মডিফিকেশন, অল্টারেশন করার জন্য কোনো সুপারিশ আসে, সেই সুপারিশটি সন্নিবেশিত করে সেটা সরকার কর্তৃক পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করার নেবে। এই উদ্যোগে সমালোচনা করে নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রস্তাবিত সংশোধনী আবাসন ব্যবসায়ীদের স্বার্থ হাসিল করবে। নতুন নতুন আরও ভবন, আরও যদি মানুষ দিতে চান, ঢাকা তো ইতিমধ্যে স্থবির শহরটা মানে এমন স্থবির হবে, তখন কোনো ইনভেস্টমেন্ট করে যতই গণপরিবহনের জন্য মেট্রো করেন, ঢাকা কিন্তু চলতে পারবে না। ড্যাব সংশোধন চূড়ান্ত হওয়ার আগে সকল পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে বলে জানিয়েছে রাজুক। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা এক নারীকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। জানান, জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন। আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তাইলে মানুষগুলো আর পশু হবে না। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বৎসরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। চট্টগ্রামে নিত্য পণ্যের বাজার তদারকিতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। এই মুহূর্তে নগরীর রিয়াজউদ্দিন বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে কিন্তু চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু অভিযান পরিচালনা করছেন। এখানে 4 থেকে 5জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। এর আগে কিন্তু জেলা প্রশাসক ফরিদা খানম তিনি এখানে 32 বিভিন্ন যে সবজি, তেল এবং যে মুরগি এবং কাপড় সহ বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়ে প্রায় 32,000 টাকার বেশি জরিমানা তিনি করেছিলেন। এই মুহূর্তে কিন্তু আরেকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহরিয়ার সাকিবের নেতৃত্বে কিন্তু আরেকটি জায়গা অভিযান হচ্ছে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান হচ্ছে। আপনারা মূলত রমজানকে সামনে রেখে বিক্রেতা এবং ক্রেতাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আসলে আমরা বিক্রেতাদেরকে এই মেসেজ দিতে চাই যে তারা যদি মূল্য তালিকা শো না করে এবং বিভিন্ন দামে মূল্য সেল করে, আমরা মূলত ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে এখানে আসা, এটা কোনো সুযোগ নেই। আমাদের সম্পূর্ণ আইনে লেখা আছে যে আপনাদের নির্দিষ্ট দামে মূল্যতালিকা শো করতে হবে, মানে মূল্যতালিকা শো করতে হবে এবং যে দাম তারা কিনেছে একটা ন্যায্য দামে তার মূল্য বিক্রি করতে হবে। এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আমাদের রিসার্চ আজকে নিজে এসেছিলেন, প্রত্যেকটা দোকান চেক করেছেন, আমাদের কোনো দোকানে কম রেখেছে ওজনে তারা কারচুপি করছে কিনা, এই জন্য আমাদের BST এর টিম এসেছিল, তারাও চেক করে গেছে। আমরা পুরো রমজান ব্যাপী আমরা চট্টগ্রাম পুরো 400টাই অভিযান পরিচালনা করা হবে। অলরেডি 152টার উপরে অভিযান আমরা পরিচালনা করেছি এবং কোনো সুযোগ নাই যে ক্রেতাদের হয়রানি করার, এবং আমরা সম্পূর্ণভাবে সজাগ আছি যে যাতে এই রমজান মাসে মানুষজন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি শুনলাম, আসলে এই পর্যন্ত 150টির বেশি অভিযান পরিচালনা করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এবং তারা বলছে আরও 250টি অভিযান পুরো রমজান মাস জুড়ে চলবে। শুধু চট্টগ্রাম মহানগরী নয়, উপজেলা যে 16টি উপজেলা রয়েছে দক্ষিণ এবং উত্তরে সব জায়গায় অভিযান পরিচালনা করা হবে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের রিয়াজউদ্দিন বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু অভিযান বিভিন্ন জায়গায় পৃথকভাবে অভিযান চলছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু জেলা প্রশাসক নিজে কিন্তু মাঠে নেমেছিলেন ফরিদা খানম, তিনি সেখানে 32,000 টাকা জরিমানা করেছিলেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যে রমজানকে সামনে রেখে যে অভিযান, সেটি সর্বশেষ তথ্য। সয়াবিন তেল, গুঁড়া দুধ, চিনি গুঁড়া চাল, মসুর ডাল সহ 19 ধরনের পণ্য মিলছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে। বিশেষ মূল্যে এসব পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থানে বিক্রি হচ্ছে এসব পণ্য। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।
রিকশা চালক মোহাম্মদ নাজমুল। বাজারে তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে কম দামে কিনলেন 2 লিটার সয়াবিন তেল। জায়গায় একটু কম পাইছি, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই, আমরা একটু 10 টাকা 5 টাকায় সাশ্রয় হলে আমাদের অনেক উপকার হয়। নাজমুলের মতো অনেকেই আসছেন একটু সাশ্রয়ের আশায়, নিয়ে যাচ্ছেন তাদের পছন্দ ও প্রয়োজন মতো ভোগ্যপণ্য। এখানে মিলছে 50 টাকা পর্যন্ত ছাড়, মিলছে তেল, চিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ 19 রকম ভোগ্যপণ্য। এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। দামটা তো রিজনেবল প্রাইসে কমই মনে হলো, মানে দোকানের তুলনায় তো ঠিকঠাক দেখেই নিলাম। 5 লিটার 10 টাকা 20 টাকা কম পাওয়া যাচ্ছে, এতে আসলে আমরা সিটি গ্রুপকে ধন্যবাদ জানাই। তেলও ভালো পাইছি, আমার স্বাস্থ্য ভালো থাকবো, তেলের দামও কম পাইছি। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে খেয়াল রাখা হচ্ছে বলে জানান সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি। এমন কাজে ডিস্ট্রিবিউশন করি যে প্রত্যেক লোকই যে পায়, কেউ যে ফিরিয়ে না যায় যে একজন বলবে পাইলে, তা করি না। আমরা 4 জনেই সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটা করি। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ, যা চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জিনা তারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদ ফ্যাশনের বড় অংশের কারিগর দর্জিরা। ক্রেতা চাহিদা অনুসারে পোশাক বানাতে রমজান জুড়ে দর্জি বাড়িগুলো রাত দিন এক হয় কর্মব্যস্ততায়। তবে অনেক দর্জি বলছেন চাপ বাড়বে 10 রোজার পর। এদিকে শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে এখনই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে পোশাক কারিগরদের কাছে যাচ্ছেন নারীরা। রং বেরঙের নানা ডিজাইনের লেস, একটু ভিন্ন আঙ্গিকে পোশাক বানাতে লেসের জুড়ি নেই। বাজারে বাহারি ডিজাইনের পছন্দসই লেস ঈদ পোশাকের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন নারীরা। নতুন নতুন ড্রেস বানাবো, তার মধ্যে লেস লাগাবো। একটু আগে আগে যদি আমরা বানাতে দেই তাহলে দেখা যায় যে একটু সুবিধা হয়, নিজের পছন্দ মতো ডিজাইন মতো। বিক্রেতারা বলছেন এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছেন বিভিন্ন কারুকাজের লেস। কাস্টমার আসলে পাকিস্তানি জামাগুলো নিয়ে বেশি আসে। কেনাকাটা কমপ্লিট করছি, এখন যাব টেইলার্সে। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন কর্মব্যস্ততা, চলছে কাচের ক্যাচক্যাচ আর সেলাই মেশিনের খটখট শব্দ। তারা জানাচ্ছেন ধীরে ধীরে বাড়ছে ফরমাইশ, চাপ বেশি থাকবে 10 রমজানের পর। রোজার চাপ এখনো আসে নাই, আসতেছে আস্তে আস্তে আসতেছে। বাজার অন্য সময়ের তুলনায় একটু চাপ বেশি আছে, কারণ রমজান আসলে আমাদের একটু কাজ বাড়ে। এবার হচ্ছে পাকিস্তানের ড্রেসগুলো বেশি চাহিদা। তবে শেষ মুহূর্তের চাপ এড়াতে অনেকেই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে আগে ভাগে এসেছেন দর্জি বাড়িতে, তাই তো লেগে আছে ভিড়। প্রথম দিকেই যদি বানাই তাহলে আমার টেনশনটা দূর হয়ে গেল। ডিজাইনটা যেন নষ্ট না হয়, ঈদের জামা খুব শখ করে আমরা বানাই। রমজানের দ্বিতীয় সপ্তাহ গেলে অনেক দর্জি বাড়িতে পোশাক বানানোর ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়, তাই এখনই তোড়জোড় চোখে পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য স্থগিতের পর ইউক্রেনে অভিযান জোরদার করেছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলের ডোনেস্ক ও খারকিভে ভয়াবহ রুশ ড্রোন হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত আরও অন্তত 53 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পুতিনের জায়গায় অন্য কোনো নেতা থাকলেও ইউক্রেনে একইভাবে অভিযান চালাতেন। শুক্রবার সকালে যুদ্ধবন্ধের বিষয়ে রাশিয়াকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার বিষয়ে নরম মনোভাব দেখানো হবে না বলে মন্তব্য করেন তিনি। এমন হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টা পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে বলেন তিনি পুতিনকে বিশ্বাস করেন। এই মুহূর্তে ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া অনেক সহজ বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার পুতিনের প্রশংসা করতে গিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন পুতিন যা করছেন তার জায়গায় এই মুহূর্তে অন্য যে কেউ থাকলে তাই করতেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন পুতিন এই যুদ্ধ বন্ধ করে শান্তির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে শান্তি প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ কয়েকবার ফোনালাপ হয়েছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে কিছুক্ষণ পর ব্যাট করবে নিউজিল্যান্ড। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাকসুম আলম খান, সরাসরি যাচ্ছে তার কাছে।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ভারতের কোনো ভেন্যু অর্থাৎ ওয়াংখেড়ে কিংবা এডেন গার্ডেন্সে খেলা হচ্ছে। এত বেশি ভারতীয় দর্শক স্টেডিয়ামে এসেছেন, পুরো স্টেডিয়াম জুড়ে একজনও নিউজিল্যান্ডের দর্শক পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের সমর্থন করেন এমন কোনো দর্শককে আমি দেখিনি, সবাই নীল জার্সি পরে এসেছেন বা ভারতীয় সমর্থক। আমরা জানি যে দুবাইয়ে বা সংযুক্ত আরব আমিরাতে আসলে প্রচুর প্রবাসী ভারতীয়র বসবাস এবং ভারতীয়রা বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষরা আসলে ক্রিকেট প্রেমী। স্বাভাবিকভাবেই দুবাই ধীরে ধীরে আসলে ক্রিকেটের একটা হাব হয়ে উঠছে, প্রাণকেন্দ্র হয়ে উঠছে। যেহেতু ভারত পাকিস্তানের একটা দ্বন্দ্বের বিষয় রয়েছে, নিরপেক্ষ ভেন্যুর চাহিদা বেড়েছে, যার কারণে দুবাইয়ে অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ ইভেন্ট হচ্ছে, যার কারণে দেখা যায় যে ভারত পাকিস্তান বা বাংলাদেশের অনেক দর্শক দুবাইয়ে খেলা হলে দেখা যায় ভারতীয় দর্শকই বেশি দেখা যায়, যেটা আমরা দেখলাম। এবং সবারই একটাই চাওয়া, সেটা হচ্ছে ভারত আরও একটা আইসিসি ইভেন্টের ট্রফি উঁচিয়ে ধরবে। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে নিজেদের মাটিতে তাদের অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারতে হয়েছিল, হতাশ হতে হয়েছিল। আরও একটা 50 ওভার টুর্নামেন্টের ফাইনালে তারা এবার নিউজিল্যান্ডের কাছে তারা আর হতাশ হতে চায় না। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে যেমন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে তারা শিরোপা জিতে নিয়ে এসেছিল, সেভাবেই রোহিত শর্মা কিংবা কোহলিরা শিরোপা জিতবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। একটা স্পেকুলেশন আছে, হতে পারে রোহিত শর্মা এই ম্যাচ পরেই তার ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানাবেন। সেই কারণে যে কোনো মূল্যে এই ম্যাচটা আসলে তারা জিততে চান। রোহিত শর্মাকে বিদায়, যদি সম্ভাব্য শেষ ম্যাচে রোহিত শর্মার হাতে ট্রফি দেখতে চান দর্শকরাও। আর টস হয়ে গেছে, টস জিতে আসলে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটা চেঞ্জ দেখেছি নিউজিল্যান্ডের স্কোয়াডে, সেটা হচ্ছে যাকে নিয়ে কথা বলা হচ্ছিল ম্যাট হেনরি। তিনি সেমিফাইনালে ইনজুর্ড হয়েছিলেন ফিল্ডিংয়ের সময়। সে ম্যাট হেনরির পরিবর্তে ন্যাথান স্মিথ কিন্তু 11-এ ফিরেছেন। ভারত উইনিং কম্বিনেশন ভাঙবে না, এটা মোটামুটি নিশ্চিতই ছিল সবাই। এবং তারা সেই 4 স্পিনার অর্থাৎ বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব কিংবা হচ্ছে জাদেজা, অক্ষর প্যাটেল, তাদেরকে নিয়েই আসলে নেমেছে। এবং এই উইকেটে, দুবাইয়ের উইকেটে স্পিনারদের একটা রাজত্ব দেখা যায়। দুই দলেরই স্পিন অ্যাটাক ভালো, তবে তুলনামূলকভাবে ভারতের স্পিন অ্যাটাক দুবাইয়ের কন্ডিশনের জন্য খুবই ভয়ঙ্কর। দেখা যাক এই ম্যাচে আসলে কেমন হয়। নিউজিল্যান্ড একটা ভালো টোটাল আসলে ভারতের সামনে ভালো একটা টার্গেট ভারতের সামনে ছুড়ে দিতে চাইবে এবং ফাইনালে তাদেরকে ওই ভালো একটা রানের প্রেশার বা টার্গেটের প্রেশারে তাদেরকে ফেলতে চাইবে। এই ছিল আমার কাছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বা দুবাই স্পোর্টস সিটি থেকে সবশেষ খবর। জয়, শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে মিছিল। 6 মাসে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।